ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে অংশটা করানো হবে সেটা হলো মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্ন। অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে গেলে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমরা কি কি চিহ্ন ব্যবহার করব সেটা সম্বন্ধে আগে জানবো। যেমন ধরো, ম্যাপ পয়েন্টিং এ তোমাদের বিভিন্ন আঞ্চলিক ভূগোলে বিভিন্ন জায়গা থেকে ম্যাপ পয়েন্টিং আসে। কখনো সেটা প্রাকৃতিক দিক থেকে হয়, কখনো সেটা আঞ্চলিক দিক থেকে হয়। প্রাকৃতিক কোন অঞ্চলের প্রাকৃতিক ভূভাগের ক্ষেত্রে যেমন ধরো পর্বত, পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ, পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা, এই কটা প্রাকৃতিক আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক অংশ থেকে ম্যাপ পয়েন্টিং আসে। তার জন্য এক এক রকমের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। আবার আঞ্চলিক ভূগোলে কোথাও কৃষিকাজ, কোথাও শিল্পক্ষেত্র, কোথাও নগর, কোথাও উল্লেখযোগ্য কোনো স্থান, এইগুলো রাস্তাঘাট, বিমানবন্দর, এই বা কোনো স্বাভাবিক পোতাশ্রয় বা কোনো সামুদ্রিক বন্দর, এই বিষয়গুলোকে ম্যাপ পয়েন্টিং এ আনা হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি কি চিহ্ন ব্যবহার করব, প্রত্যেকটা চিহ্নই আলাদা আলাদা, এবং সেটা কিভাবে ম্যাপের মধ্যে পুট করব, সেই চিহ্নগুলো কি কি হবে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে মানচিত্রের এই চিহ্নগুলো সম্বন্ধে দেখা যায়। তাহলে আমরা আসি প্রথমে প্রাকৃতিক কোনো আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক দিক। ধরে নাও ভারত বা পশ্চিমবঙ্গ, এই দুটো একটা দেশ আর একটা রাজ্যের প্রাকৃতিক দিকটা, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের কি কি মানচিত্র হতে পারে। তো সেই ক্ষেত্রে ভূপ্রকৃতি প্রথম আসে। ভূপ্রকৃতির মধ্যে যে জায়গাটা প্রথমেই আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পর্বত আর পর্বত শৃঙ্গ, এই দুটো বিষয়, পর্বত শ্রেণী এবং পর্বত শৃঙ্গ, এই দুটোই তোমাদের আসতে পারে ম্যাপ পয়েন্টিং এ। তাহলে দুটোর ক্ষেত্রে কি কি চিহ্ন আমরা ব্যবহার করব সেটা দেখে নিই। যদি পর্বত শ্রেণী হয়, ধরো পর্বত শ্রেণী, পর্বত শ্রেণী দেওয়া হয়েছে, অর্থাৎ পর্বত শ্রেণী কিন্তু একটা পার্টিকুলার বিন্দু নয় যে একটা জায়গাতেই থাকবে, এটা অনেকটা ছড়ানো থাকবে, অনেক দূর বিস্তৃত থাকতে পারে। তাই আমরা এই ধরনের ক্ষেত্রে এই রকম ভাবে বিস্তৃত একটা পর্বতশ্রেণী দেখাতে পারি, যেখানে অনেকগুলো দেখো ছোট 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 পর্বতে একটা লাইন বা একটা চেন রয়েছে। যে জায়গায় দেওয়া হবে, অর্থাৎ এটা যে পর্বতশ্রেণীকে বোঝানো হবে সেই জায়গাতে পার্টিকুলার ওই স্থানটাতে আমরা এইরকম ভাবে দেখাতে পারি এই চিহ্নের মাধ্যমে। যদি এবার বলে যে পর্বত শৃঙ্গ, শুধুমাত্র একটা শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, পর্বত শ্রেণী তো অনেকগুলো পর্বতের একটা সংযোগ, কিন্তু পর্বত শৃঙ্গ তো একটাই হয়, একটা পর্বতে একটাই শৃঙ্গ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা পার্টিকুলার একটাই এইরকম ত্রিভুজ চিহ্ন ব্যবহার করে থাকবো। এইরকম একটাই ত্রিভুজ চিহ্ন আমরা ব্যবহার করব, এটাই হচ্ছে পর্বত শৃঙ্গের চিহ্ন। তাহলে পর্বত শ্রেণী এবং পর্বত শৃঙ্গ দুটো হয়ে গেল। এরপর যেটা আসে, যদি বলে কোনো পাহাড়, পার্টিকুলার কোনো পাহাড়, ধরুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুশুনিয়া পাহাড় বা অযোধ্যা পাহাড়, এরকম একটা পাহাড় বলেছে, তাহলে পাহাড়ের ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহার করব? পাহাড়ের ক্ষেত্রে আমরা এইরকম গম্বুজ আকৃতির একটা চিহ্ন ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি যে পাহাড় পর্বত শৃঙ্গ থাকে, পর্বত শৃঙ্গের মতো পাহাড়ের কোন রকম শৃঙ্গ থাকে না, পাহাড় একটা ডোম শেপ, অর্থাৎ একটা গম্বুজ আকৃতির মতন হয়, তাই আমরা এখানে গম্বুজ আকৃতি ব্যবহার করছি। তাহলে পাহাড় দিলে পরে আমরা এই গম্বুজ আকৃতির চিহ্নটা ব্যবহার করব। এবার ধরো তোমাদের দেওয়া হলো কোন পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল এটাও ভূপ্রকৃতিরই একটা অংশ, পর্বত শ্রেণীও বললো না, পর্বত শৃঙ্গও দেয়নি, পার্বত্য অঞ্চল। তাহলে কি কোন একটা পার্টিকুলার পর্বত শ্রেণীও এখানে নেই, একটা পর্বত শৃঙ্গও নেই, এটা একটা পর্বত অঞ্চল। মনে করো দার্জিলিং পার্বত্য অঞ্চল, এরকম একটা নাম দিল, অথবা কাশ্মীর পার্বত্য অঞ্চল, অথবা গোটা হিমালয় রেঞ্জটাকেই বললো, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল। তাহলে এইরকম পার্বত্য অঞ্চল দিলে পরে এখানে দেখো আবার সেই অঞ্চল কথাটা ব্যবহার হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আবারও তাই হবে, ওই পার্টিকুলার জায়গাটা, ওই অঞ্চলটাকে আমরা একটা বাউন্ডারি দেব, ওই পার্বত্য অঞ্চলটাকে আমরা বাউন্ডারি দিয়ে একটা দাগ দিয়ে চিহ্নিত করলাম, তার ভেতরে আমরা ডিপ
বাদামি অর্থাৎ গাঢ় বাদামি রং এর মধ্যে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে পার্বত্য অঞ্চলটাকে চিহ্নিত করতে পারি। হবে না, যেহেতু অঞ্চল বলছে, অঞ্চল বলতে গেলে সেটা অনেকটা বিস্তৃত এলাকা হয়, তাহলে এই ধরনের অঞ্চল বললে আমরা একটা বাউন্ডারি ভিত্তিক জায়গাকে চিহ্নিত করব। কিভাবে সেটা? মনে করো সমভূমি অঞ্চল। যদি সমভূমি অঞ্চল নিল, তাহলে যেই জায়গাটা সমভূমি অঞ্চলটা আমাদের চিহ্নিত করতে দিয়েছে, মনে করো গাঙ্গেয় সমভূমি, তাহলে গাঙ্গেয় সমভূমির যে অংশটা হবে সেটাকে আমরা বাউন্ডারি দিয়ে চিহ্নিত করব। তার ভেতরে আমরা হয় ডটেড লাইন দিয়েও দেখাতে পারি, ডটেড, অথবা যে কোনো একটা হালকা রং, সেটা ব্রাউন হতে পারে বা ইয়েলো হতে পারে। যেহেতু সমভূমি বলছি, এর ক্ষেত্রে হলুদ রংটা ব্যবহার করা যেতে পারে, হলুদ এই রংটাও ব্যবহার করা যেতে পারে, অথবা বিন্দু দিয়েও দেখানো যেতে পারে। এটা একটা সমভূমি অঞ্চল। অঞ্চলটাকে বাউন্ডারি করলাম, তারপর ভেতরে রং দিলাম অথবা বিন্দু বিন্দু দিয়ে দেখালাম। এবার এই সমভূমির পরিবর্তে যদি মালভূমি অঞ্চল বলে, যদি এটা মালভূমি অঞ্চল বলে, মালভূমি অঞ্চল, তাহলে সমভূমির তুলনায় মালভূমিটাকে তো আলাদা করে দেখাতে হবে, দুটো তো একই রকম হতে পারে না। কিন্তু এখানেও সেটা অঞ্চল। তাহলে অঞ্চল ক্ষেত্রে কি হয়? আমি আগেই বললাম যে অঞ্চল করতে গেলে তাহলে পার্টিকুলার সেই জায়গাটা, যে জায়গাটার কথা বলছে ওরা, মনে করো আমাদের এখানে ছোটনাগপুর মালভূমি অঞ্চল দিয়েছে, তাহলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বাউন্ডারি যতটা হবে সেই বাউন্ডারিটা দিয়ে দেওয়া হলো। এরপর যেহেতু এটা মালভূমি, সমভূমির থেকে আলাদা, যদি আমরা রং ব্যবহার না করি, তাহলে চিহ্নর ক্ষেত্রে এটাকে আমরা এরকম দাগ দিয়েও দেখাতে পারি। এরকম দাগ দিয়েও দেখাতে পারি, অথবা কেউ যদি দাগ দিয়ে না দেখাতে চায়, রং ব্যবহার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে বাদামি রং ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ব্রাউন কালারটা এখানে আমরা। নদী, নদী, তাহলে নদীর ক্ষেত্রে কি ধরনের চিহ্ন ব্যবহার করব? নদীকে আমরা এখানে মানচিত্রে দু রকম ভাবে দেখাতে পারি। এক, কি ধরনের নদী দিচ্ছে তার উপর নির্ভর করবে। ধরো নদীটা যদি নিত্যবহ হয়, তাতে যদি সারা বছর জল থাকে, এই ধরনের নদী যেমন গঙ্গা, যমুনা বা আমাদের তিস্তা, এই ধরনের নদী দিয়েছে যাতে সারা বছর ধরে জল আসে, তো সেই ধরনের নদীগুলোর ক্ষেত্রে আমরা নদীটাকে তার স্বাভাবিক গতিপথ অনুযায়ী রেখাটা আনবো, এবং সেটা কিন্তু সিঙ্গেল লাইন হবে না, ডবল লাইন। যেহেতু এটা নিত্যবহ নদী, তাই এটা ডবল লাইন টানা হলো, কালো দিয়ে টানবে বা পেন্সিল দিয়ে টানবে। টানার পরে এই যে গ্যাপ, এই যে মাঝখানের যে জায়গাটা রয়ে গেল খালি জায়গা, সেই জায়গাটায় আমরা হালকা নীল রং, হালকা নীল রং এর মধ্যে ব্যবহার করব। তাহলে আমাদের এটা কোন নদীর ক্ষেত্রে হবে? এটা নিত্যবহ নদীর ক্ষেত্রে। নিত্যবহ নদীর ক্ষেত্রে আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করব, যেখানে দুটো লাইন থাকবে, তার ভেতরে হালকা নীল রংটা ব্যবহার করা হবে। এটা নিত্যবহ নদীর ক্ষেত্রে। আর দ্বিতীয় আরেক ধরনের নদী, সেটা হচ্ছে কি একই রকম, এটা হচ্ছে অনিত্যবহ, অর্থাৎ যে নদীগুলোতে সারা বছর জল থাকে না, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দামোদর, অজয়, কংসাবতী, এই ধরনের নদীগুলো। আবার দক্ষিণ ভারতের ক্ষেত্রে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই ধরনের নদীগুলোতে সারা বছর জল থাকে না, সেই নদীগুলোতে আমরা একটা সিঙ্গেল লাইনেই তার গতিপথটাকে দেখাবো, অর্থাৎ সেটা হবে একটাই সিঙ্গেল লাইন। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো যে এই নদীর মূল ধারাটাকে আমরা যেমন দেখাচ্ছি, তার সাথে সাথে তার প্রধান শাখা নদী বা উপনদীগুলোকেও দেখানো যেতে পারে। যেমন ধরো এর সাথে একটা কোনো প্রধান নদীর সাথে একটা কোনো উপনদী এসে যুক্ত হয়েছে, সেটাকেও আমরা এইভাবে দেখাবো। এবং নদীর একটা তীর চিহ্ন দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নদীটা কোন দিক থেকে কোন দিকে বয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অনিত্যবহ। অনিত্যবহ নদীর ক্ষেত্রে আমরা আর কোনো রঙের ব্যবহার করব না, সেটা পেন্সিলের দাগ বা কালো দাগ দিয়ে আমরা এইরকম ভাবে চিহ্নিত করব।
তাহলে নদীটা আমাদের হলো দু রকম নদী, নিত্যবহ নদীর ক্ষেত্রে একরকম আর অনিত্যবহ নদীর ক্ষেত্রে। এরপর আসছি জলাশয়। মানচিত্রে জলাশয়গুলোকে আমরা কি ভাবে দেখাবো, জলাশয় কি হতে পারে। একটা অঞ্চলের মধ্যে জলাশয় একটা লেক বা বড় একটা হ্রদ হতে পারে, ছোট ছোট পুকুরও হতে পারে, অথবা কোনো রিজার্ভার বা কোনো বাঁধ, নদীতে বাঁধ দিয়ে তার পেছনে যে রিজার্ভার বা ড্যাম তৈরি করা হয়, এই জলাধার তৈরি করা হয়, সেই জলাধারগুলো হতে পারে। এগুলো প্রাকৃতিকও হতে পারে আবার মানুষের তৈরিও হতে পারে। তাহলে এই ধরনের জলাভূমি বা জলাশয়গুলোকে আমরা কিরকম ভাবে দেখবো। ধরো কোনো জলাশয়, জলাশয়টার ক্ষেত্রে নিত্য এবং অনিত্য, অর্থাৎ সারা বছর জল থাকে এরকম জলাশয়, আবার সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষার সময় জল থাকে, এইরকম জলাশয় অনেক আছে। তো আমরা জলাশয়গুলোকে সেই জলাশয় জায়গায় একটা বাউন্ডারি দেবো কালো লাইন দিয়ে, তার ভেতরে যদি সেটা সারা বছর জল থাকে অর্থাৎ নিত্যবহ জলাশয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হালকা নীল রং ব্যবহার করব। হালকা নীল রং এর মধ্যে ব্যবহার করব যদি সেটা সারা বছর জল থাকে সেই জলাশয়তে। আর যদি সেই জলাশয়তে সারা বছর জল না থাকে, সেটা শুধুমাত্র বর্ষাকালে জল থাকে, অন্যান্য সময় শুষ্ক থাকে, তাহলে সেই শুষ্ক জলাশয়গুলোতে, শুষ্ক জলাশয়গুলোর ক্ষেত্রে বাউন্ডারি হবে জলাশয়, এবং তার ভেতরে এইরকম বিন্দু বিন্দু কালো মার্ক করে দেওয়া হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা শুষ্ক জলাশয়, যেটা বছরের বেশিরভাগ সময় তাতে জল থাকে না। তাহলে এইভাবে আমরা নদী এবং জলাশয়ের চিহ্নগুলো বুঝতে পারলাম যে কি কি চিহ্ন আমরা নদী এবং জলাশয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। জলবায়ু এটা একটা গুরুত্বপূর্ণ, এখান থেকেও মানচিত্র ম্যাপ পয়েন্টিং এ আসে। কিরকম? জলবায়ুর মধ্যে আসে উষ্ণতা, বৃষ্টিপাত, এই ধরনের দুটো বিষয় সব থেকে বেশি। তাহলে উষ্ণতার দিক থেকে কিরকম, ভারতের ক্ষেত্রে বলো বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দুটো জায়গাতেই অধিক উষ্ণতাযুক্ত অঞ্চল। ভারতের ক্ষেত্রে কোথায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায়, সেই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটায় আমরা সেটা বসাবো। তাহলে সেটা কি, একটা যেহেতু ছোট একটা অঞ্চল, সেইখানে আমরা কোনো অঞ্চলের গোল দাগ ব্যবহার করব না, সেইখানে একটা ছোট চিহ্ন ব্যবহার করতে পারি। সেটা একটা গোল চিহ্ন দিয়ে ব্যবহার করলাম, গোল চিহ্নের মধ্যে একটা রং ব্যবহার করতে পারি। যেহেতু উষ্ণতাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাল রং দিয়ে ব্যবহার করি, তাহলে এটা তুমি লাল রং ব্যবহার করতে পারো, লাল। অধিক উষ্ণতা যুক্ত জায়গা, অধিক উষ্ণতাযুক্ত জায়গা মার্ক করলাম, করে এর ভেতরে লাল রং ব্যবহার করতে পারি। এটা একটা ছোট অঞ্চলের মধ্যে। এবার যদি আসে যে জলবায়ুর মধ্যে আরেকটা জিনিস যেটা রয়েছে বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অথবা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তার প্রথমে আসি অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল সেটাও একটা কোনো ছোট অঞ্চল হবে, যেহেতু একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অধিক বৃষ্টি ভারতে বা পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় না। একটা ছোট অঞ্চলের মধ্যে তাহলে এইরকম কোন একটা জায়গায় অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গাটা আগে বাউন্ডারি করলাম, তার ভেতরে অধিক বৃষ্টিপাত যেহেতু বলেছে এটাই গাঢ় নীল ব্যবহার করবো। গাঢ় নীল রং আমরা এই ক্ষেত্রে ব্যবহার করে থাকবো তার ভেতরে। তাহলে অধিক বৃষ্টিপাত আমরা এইভাবে সেই জায়গাটায় চিহ্নিত করতে পারি। এবার যদি বলে শুষ্কতা, অর্থাৎ শুষ্ক অঞ্চল, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বা সেইটাকেই তো ঘুরিয়ে এক কথায় বলে শুষ্ক। কম বৃষ্টিপাত অঞ্চল, তো কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলটাকেও আমরা এরকম বাউন্ডারি করব, বাউন্ডারি করে তাতে আমরা যেহেতু এখানে বৃষ্টিপাত হচ্ছে না, খুব কম হয়, শুষ্ক অঞ্চল হয়, সেই জায়গাটাকে আমরা হালকা নীল দ্বারা দেখাতে পারি। একদম হালকা নীল রং সেই জায়গায় দেখাতে পারি। এইভাবে আমরা জলবায়ু অঞ্চলের মধ্যেও কোন কোন জায়গা এটা আমরা দেখাতে পারলাম। এরপর আসে কি, যদি জলবায়ু অঞ্চল বলতে পার্টিকুলার কোন জায়গার এরকম অধিক বৃষ্টিপাত, কম বৃষ্টিপাত, শুষ্ক অঞ্চল, অধিক উষ্ণ অঞ্চল এরকম দেখানো হলো,
এর সাথে সাথে আসে হিম শীতল অঞ্চল। তাহলে হিম শীতল অঞ্চলগুলো কোথায় হবে? হিমালয়ের অঞ্চলের দিকটা হবে হিম শীতল অঞ্চল। হিমালয়ের একটা স্বাভাবিক উচ্চতার পর থেকে টেম্পারেচার অনেকটাই কমে যায়, সেই জায়গাগুলো হিম শীতল অঞ্চল বলা যেতে পারে। সেই জায়গাগুলোকে আমরা ওইরকম ভাবে মার্ক করব। অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা বা মাটি। মৃত্তিকার ক্ষেত্রে আলাদা করে চিহ্নর ব্যাপার নেই। মৃত্তিকা বলতে এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং এ যদি কোনো মৃত্তিকার ম্যাপ পয়েন্টিং আসে সেটা অঞ্চলকেই বোঝাবে, কোনো একটা অঞ্চল। ধরো বলে দেওয়া হবে পার্বত্য মৃত্তিকা অঞ্চল, অথবা মালভূমি মৃত্তিকার অঞ্চল, বা ল্যাটেরাইট মৃত্তিকার অঞ্চল, অথবা পলি মৃত্তিকা অঞ্চল, এই ধরনের, বা লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এইরকম ভাবে পার্টিকুলার একটা অঞ্চলকে চিহ্নিত করতে বলবে যেখানে সেই মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। তাহলে অঞ্চলের ক্ষেত্রে আমরা বারবার করে বলছি একই কথা, যে অঞ্চল হলে পরে তার একটা বাউন্ডারি হয় এবং তার মধ্যে আমরা অন্যরকম রং বা অন্যরকম চিহ্ন ব্যবহার করে সেই পার্টিকুলার জিনিসটা বা বিষয়টাকে আমরা সেখানে দেখানোর চেষ্টা করি। ধরো এখানে একটা আমরা উদাহরণ হিসাবে দেখি, যে তোমাদের দেওয়া হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেওয়া হয়েছে। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আমরা জানি পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত অঞ্চলগুলোতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে, বীরভূমের কিছুটা অংশে এইরকম ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি করবো, এই পশ্চিমবঙ্গের এই অংশটার মধ্যে যে জায়গাটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সেই জায়গাটা বাউন্ডারি টানবো, তার ভেতরে একটা হালকা লাল রং আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা কোনো অঞ্চলে মৃত্তিকাকে চিহ্নিত করতে পারবো। তাহলে এইভাবে আমরা কোনো অঞ্চলে মৃত্তিকাকে চিহ্নিত করতে পারলাম, করে থাকি। এরপর প্রাকৃতিক ভূগোলের যে অংশটা আসে তা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে দেখো কোনোটা পর্ণমোচী, কোনোটা চিরহরিৎ, এই ধরনের বিভিন্ন ভাগ আছে। তারপর আবার কিছু গ্রাসল্যান্ড অর্থাৎ ঘাস ভূমি বা তৃণভূমি আছে, কোনো জায়গায় ম্যানগ্রোভ আছে। তাহলে স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে যে জায়গায় বনভূমিটা অনেক বেশি গভীর, অর্থাৎ ডেন্স ফরেস্ট বা চিরহরিৎ, সেই ধরনের অরণ্যের ক্ষেত্রে আমরা এক ধরনের ব্যবহার করব। আর যদি সেটা পাতাঝরা বা ফাঁকা বনভূমি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্য ধরনের চিহ্ন ব্যবহার করব। যদি মনে করে এটা দেওয়া হয়েছে চিরহরিৎ বনভূমি, চিরহরিৎ বনভূমি আমরা জানি চিরহরিৎ বলতে কি বোঝায়, সারা বছর যাদের পাতা থাকে এবং সেই জঙ্গলটা খুব বেশি গভীর এবং ঘন হয়, সেই ধরনের চিরহরিৎ বনভূমিতে আমরা বাউন্ডারি টানবো। অঞ্চল যেহেতু তার একটা বাউন্ডারি হবে এবং তার ভেতরে গাঢ় সবুজ রং ব্যবহার করা হবে। এর ভেতরে গাঢ় সবুজ রং ব্যবহার করব কোন ক্ষেত্রে, যদি বনভূমিটা চিরহরিৎ হয়, অর্থাৎ ডেন্স ফরেস্ট এবং সেটা চিরহরিৎ। আর যদি সেটা পাতাঝরা হয়, পাতাঝরা বনভূমি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হালকা সবুজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা হালকা সবুজ রং ব্যবহার করব। ঠিক আছে। এবার যদি আসে কোনো জায়গায় যে কোনো গ্রাসল্যান্ড বা ঘাস জমি বা তৃণভূমি বা ঘাস জমি, তৃণভূমি বা ঘাস জমির ক্ষেত্রে আমরা বাউন্ডারি থাকবে, তার মধ্যে ঘাসের চিহ্নটা ব্যবহার করতে পারি এইরকম। এটা ঘাস জমির চিহ্ন। তাহলে স্বাভাবিক উদ্ভিদে এই তিন প্রকার, অর্থাৎ ঘন চিরহরিতের ক্ষেত্রে ঘন সবুজ বা গাঢ় সবুজ রং, পাতাছাড়া বনভূমির যদি কোনো অঞ্চল আসে তাহলে সেই ক্ষেত্রে হালকা সবুজ রং, কখনো যদি তৃণভূমি বা ঘাস জমি আসে তার বাউন্ডারি করে তার ভেতরে এই ধরনের ঘাসের চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা স্বাভাবিক উদ্ভিদকে চিহ্নিত করব।